এক রাজ্যে ছিল খুব ভালো এক রাজা। তার মন্ত্রী হিসাবে ছিল ছোটবেলার বন্ধু। এই বন্ধুর সাথে ছোটবেলা হতে বড় হয়েছেন তিনি। তাই রাজা হওয়ার পর তাকেই মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। রাজার একমাত্র পুত্র ডালিম কুমার এবং মন্ত্রীর একমাত্র পুত্র বিজয়। এই দুজনের মধ্যেও দারুণ বন্ধুত্ব। ছোটবেলায় প্রকৃত শিক্ষা নেওয়ার জন্য রাজা মন্ত্রী মিলে ওদের পাঠিয়ে দিয়েছেন এক মহান ঋষির কাছে। ঋষির কাছে গিয়ে মন দিয়ে শিক্ষা গ্রহণ করেছে দুই বন্ধু। ঋষি অস্ত্রবিদ্যা হতে শুরু করে সকল বিষয় শিক্ষা প্রদান করেন। তার শিষ্যরাও মন দিয়ে এসব বিদ্যা শিক্ষা অর্জন করে পরবর্তী জীবনে দেশ ও দেশের মঙ্গলের জন্য কাজ করতে থাকেন। ডালিম কুমার ও বিজয় শিক্ষা গ্রহণ করতে থাকে। গুরুর কাছে সফল শিক্ষা লাভের পর রাজা ও মন্ত্রী মিলে সিদ্ধান্ত নিলেন এই দুই পুত্রকে দেশ ভ্রমণে পাঠাবেন, যাতে গুরুর কাছে নেওয়া শিক্ষা বাস্তব জীবনে এরা প্রয়োগ করতে সক্ষম হয়। যথারীতি এক শুভদিন দেখে ডালিম কুমার ও মন্ত্রীপুত্র বিজয় জাহাজে চেপে রওনা হলো। যাত্রাপথে তাদের জাহাজ পড়ল ঝড়ের কবলে। তারপর অনেক কষ্টে তারা পৌঁছালো এক জনমানব শূন্য দ্বীপে। দ্বীপে পৌঁছে তারা অবাক হয়ে গেল। ছোট্ট একটা দ্বীপ, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। দুই বন্ধু পুরা দ্বীপ একবার ঘুরে আসলো, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। এমন সময় ডালিম কুমারের চোখে পড়ল সামনে এক টুকরা হাড় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে দুই বন্ধুর মনে পড়ল গুরুর শেষ শিক্ষা প্রদানের বিষয়। মহান ঋষি শুধুমাত্র তাদের দুজনকে একটি বিশেষ শিক্ষা প্রদান করেছেন। যে কোনো হাড় হতে শুধুমাত্র মন্ত্রের জোরে পূর্ণ শরীর তৈরি করার পর তাতে প্রাণ সঞ্চার করা যায়। এখানে এই হাড়টি দেখার পর সেই বিদ্যার পরখ করতে চাইল। এই জনমানব শূন্য দ্বীপে এমন অপরূপা সুন্দরী কন্যাকে দেখে অবাক হয়ে গেল দুই বন্ধু। এর রহস্য কি? আমি সমুদ্রের একটি দ্বীপরাজ্য রূপনগরের রাজকুমারী ইরাবতী। এক ডাইনি বুড়ির অভিশাপে আমার মৃত্যু ঘটে মাত্র 16 বছর বয়সে। তারপর আমার মৃতদেহ সেই ডাইনি বুড়ি এই দ্বীপে এনে রেখে দেয়। কালের পরিক্রমায় আমার সেই দেহ কঙ্কালে পরিণত হয়। তার একটি মাত্র হাড় অবশিষ্ট ছিল। তা থেকেই তোমরা হয়তো আমাকে বাঁচিয়েছ। ঠিক আছে, তাহলে এখনই চলো তোমার দেশে যাই। সেখানে গিয়ে তোমার বাবার হাতে তোমাকে তুলে দিব। কিন্তু কেউ বিশ্বাস করবে না, কারণ তাদের কাছে তো আমি মৃত। আমাকে এই অবস্থায় দেখলে সকলে ভাববে আমি বুঝি ডাইনির ছদ্মবেশে ফিরে এসেছি পিতার রাজ্যে। তার চাইতে বরং আমাকে এখানেই রেখে যাও। তা কি করে হয়? আমরা তোমাকে এখানে একা একা রেখে যেতে পারবো না। তার চেয়ে চলো তোমার রাজ্যে। আমরা প্রমাণ করে দিব তুমিই রাজকুমারী ইরাবতী। তখন তারা সবাই মিলে রওনা হলো ইরাবতীর রাজ্য রূপনগরের উদ্দেশ্যে। যথাসময় তারা পৌঁছে গেল রাজ দরবারে। রাজসভার সবাই অবাক হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। কারা এই বিদেশী? সরাসরি রাজার কাছে গিয়ে সব কথা খুলে বলল ডালিম কুমার। কিন্তু রাজা তা বিশ্বাস করতে চাইল না।
রাজা মনে করলো ডাইনি বুড়ি আবার ফিরে এসেছে তাদের রাজ্যে নতুন করে ষড়যন্ত্র শুরু করার জন্য। এক সময় এই রাজ্য ডাইনি বুড়ি নিজের আয়ত্ত করে রেখেছিল। তখন তার কাছ থেকে রাজ্য ফিরিয়ে নেওয়ার জন্য এই রাজ্যের রাজকুমারীকে উৎসর্গ করতে হয়েছিল। ডাইনি বুড়ি তখন অভিশাপ দিয়েছিল, তবে তার বিনিময়ে 16 বছর বয়সে মারা যাবে দেশের একমাত্র রাজকুমারী ইরাবতী। সব কথা রাজার মনে পড়ে গেল, তাই রাজা বিশ্বাস করতে পারছিলেন না। রাজার বিশ্বাস অর্জনের জন্য হঠাৎ মন্ত্রীপুত্র বিজয় এক কাজ করে বসল। একজনের কাছ থেকে ছুরি নিয়ে হঠাৎ নিজের গায়ে বসিয়ে দিল। রাজবৈদ্য ছুটে এলো, কিন্তু ততক্ষণে মারা গেছে বিদেশে এই যুবক। বন্ধুর এই অবস্থা দেখে রাজপুত্র ডালিম কুমার নিজেও অবাক হয়ে গেল। তার জন্য প্রাণ উৎসর্গ করেছে বিজয়। মুহূর্তেই নিজের কর্তব্য স্থির করে মন্ত্রযোগে বিজয়ের শরীরে পুনরায় প্রাণ সঞ্চার করল ডালিম কুমার। একেই বলে বন্ধুত্ব। সকলেই বুঝল এই যুবকরা প্রকৃত শিক্ষা লাভ করেছে তার গুরুর কাছ থেকে। এরপর রাজা ডালিম কুমারের সাথে বিবাহ দিলেন রাজকুমারী ইরাবতীর। এরপর দুই রাজ্য এক হয়ে সকলে মহাসুখে একসাথে বসবাস করতে লাগলো। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ব্যাঙ রাজকুমার। অনেক অনেক দিন আগের কথা বলি। এক রাজার ছিল 3 মেয়ে। রাজা রানী 3 মেয়ে নিয়ে মহাসুখে দিন কাটাচ্ছিলেন। রাজার সবচেয়ে ছোট মেয়েটি ছিল খুবই সুন্দরী। তার মাথায় ছিল এক রাশ গাঢ় বাদামি চুল, চোখ দুটো ছিল গাঢ় নীল। সে মা বাবার খুব আদুরে, তাই তাকে সবাই ভালোবাসতো। ছোট রাজকন্যা সারাক্ষণ একটা সোনার বল নিয়ে খেলা করত। আকাশের দিকে ছুঁড়ে মারত, বলটা আবার লুফে নিত। একদিন খেলতে খেলতে হঠাৎ বলটি কুয়োর ভেতর পড়ে গেল। রাজকন্যা ভীষণ মন খারাপ করে কুয়োর পাশে বসে রইল। হঠাৎ একটা কর্কশ গলার আওয়াজ শুনে রাজকন্যা চমকে উঠল। দেখতে পেল একটা কুৎসিত সবুজ ব্যাঙ পাশের পুকুরে ভেসে উঠে তার কাছে এগিয়ে আসছে। ব্যাঙটা খুব কাছে এসে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে রাজকন্যা? তুমি কাঁদছো কেন? ব্যাঙকে কথা বলতে দেখে রাজকন্যা দারুণ অবাক হলো। সে বলল, সত্যি আমার মনটা খুব খারাপ। আমার প্রিয় সোনার বলটা কুয়োয় পড়ে গেছে। আমি কুয়ো থেকে তোমার বলটা এনে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কি পুরস্কার দেবে বলো দেখি। তুমি যা চাও তাই দেব। আমার সোনার গহনা, মুক্তোর মালা, এমনকি সোনার মুকুটটাও দিতে পারি। আমি তো আমার সব চাই না, আমি তোমার বন্ধু হতে চাই। তোমার সাথে খাবো, ঘুমোবো আর খেলা করব। বলো রাজি? বলো রাজকন্যা, রাজি তো? ঠিক আছে, আমি রাজি। রাজকন্যা জানতো একটা ব্যাঙ কখনো টেবিলে বসে খেতে পারে না, বিছানাও শুতে পারে না, তাই রাজি হতে কোনো বাধা নেই। ব্যাঙটি এক লাফে কুয়োর ভেতর হারিয়ে গেল আর চোখের পাতা না ফেলতেই বল নিয়ে উপরে উঠে এলো। রাজকন্যা বল পেয়ে দারুণ খুশি। বলটা বুকে জড়িয়ে রাজপ্রাসাদের ভেতর অদৃশ্য হয়ে গেল সে।
ব্যাংকে দেওয়া প্রতিজ্ঞার কথা বেমালুম ভুলে গেল। ব্যাঙের চিৎকার রাজকন্যার কানে পৌঁছালো না। দুপুরে রাজকন্যা যখন খেতে বসেছে তখন খাবার ঘরের দরজায় টোকা পড়ল। রাজকন্যা দৌড়ে গিয়ে দরজা খুলে অবাক হয়ে দেখে সেই সবুজ ব্যাঙটি দাঁড়িয়ে। রাজকন্যা ব্যাঙকে দেখে বেশ বিরক্ত হলো। সে ভাবতেও পারেনি ব্যাঙটা রাজপ্রাসাদের খাবার ঘরে ঢুকবে। তাই সে তার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে টেবিলে এসে খেতে বসলো। দাঁড়াও, আমাকে সাথে নিয়ে যাও, আমি তোমার মতো দৌড়াতে পারি না। মেয়ের শুকনো মুখ দেখে রাজা জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, তোমার মুখ শুকিয়ে গেছে কেন? কোনো দৈত্য এসেছে নাকি? দৈত্য না ছাই, একটা কুৎসিত ব্যাঙ। ব্যাঙ তোমার কাছে কি চায়? রাজকন্যা বাবাকে সব খুলে বলল। রাজা রাজকন্যাকে কাছে ডেকে আদর করে বললেন, তুমি ব্যাঙটাকে ভিতরে আনো। যখন প্রতিজ্ঞা করেছো তখন তোমাকে রক্ষা করতেই হবে। ওকে তোমার বন্ধু বানাতেই হবে। যাও, ওকে ভিতরে আসতে দাও। ব্যাঙ তার পিছু পিছু ঘরে ঢুকে রাজকন্যাকে বলল, এবার তুমি আমাকে টেবিলে তুলে তোমার কাছে বসাও। তামাশা করবে না। এভাবে কথা বলা উচিত নয়। তাকে তুলে তোমার পাশে বসতে দাও রাজকন্যা। অনেক খাওয়া হয়েছে, আমার পেট ভরে গেছে, এখন ঘুম পাচ্ছে, চলো ঘুমাতে যাই। কখনো না, এই নোংরা ব্যাঙ, আমি পারবো না। প্রতিজ্ঞা করলে রাখতে হয়। ও তোমাকে সাহায্য করেছে, সেটা ভুললে চলবে না। বাধ্য হয়ে রাজকন্যা ব্যাঙটাকে তার শোবার ঘরে নিয়ে গেল। তাকে এক কোণে রেখে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ব্যাঙটি তার বিছানার পাশে এসে বলল, আমাকে তোমার পাশে শুতে দাও, না হলে আমি তোমার বাবাকে বলে দেব। বাধ্য হয়ে রাজকন্যা ব্যাঙটাকে বিছানায় তুলে বালিশে শুয়ে চাদর দিয়ে ঢেকে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরই রাজকন্যা শুনতে পেল ব্যাঙটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে তাকে জিজ্ঞেস করলো, আবার তোমার কি হলো? আমি একজন ভালো বন্ধু চেয়েছিলাম, এখন বুঝতে পারছি তুমি আমাকে মোটেই পছন্দ করছো না। তার চেয়ে আমি আবার পুকুরে ফিরে যাই। ব্যাঙের কান্না দেখে রাজকন্যার মায়া হলো। নিজের ব্যবহারের জন্য তার লজ্জা লাগলো। মনে মনে ভাবলো সে আসলেই অন্যায় করেছে। প্রতিজ্ঞা ভাঙা তার উচিত হয়নি। ঠিক আছে, আমি আর তোমাকে ঘৃণা করব না, তোমার ভালো বন্ধু হব। এ কথা বলে সে ব্যাঙটির মাথায় হাত রাখলো। হাত রাখার সাথে সাথে এক আশ্চর্য ঘটনা ঘটল। ব্যাঙটা হঠাৎ করে অপূর্ব এক রাজকুমারের মূর্তি ধারণ করলো। রাজকন্যা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এমন অদ্ভুত ঘটনা সে জীবনে কখনো দেখেনি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আজ আমাকে ডাইনির অভিশাপ থেকে মুক্ত করেছো। অনেক দিন আগে শিকার করতে বনে যাই, সেখানে আমি খুবই সুন্দরী একটি মেয়ে দেখতে পাই। আমি তার পাশে গিয়ে তার সাথে কথা বলি। আমাদের এই কথা বলা দূর থেকে এক ডাইনি দেখতে পায়। সে তাকে মায়াজালে তার কাছে আটকে রেখেছিল। ডাইনি আমার উপর ভীষণ রেগে গিয়ে বলল,
আজ থেকে তুই কুৎসিত ব্যাঙ হয়ে যাবি। তারপর আমি সত্যিই ব্যাঙ হয়ে গেলাম। ঘুরতে ঘুরতে একদিন এক দরবেশের কাছে গিয়ে দুঃখের কথা বলে অনুরোধ করলাম আমাকে সাপ মুক্ত করতে। আমার কথা শুনে দরবেশের মায়া হলো। তিনি বললেন, আমি তোমাকে সাপ মুক্ত করতে পারবো না, তবে কিভাবে মুক্তি পাবে সেটা বলে দিতে পারি। তিনিই বলেছিলেন, যদি আমি কোনোদিন কোনো রাজকন্যার বন্ধুত্ব পাই আর সে যদি আমাকে আদর করে ছুঁয়ে দেয় তাহলে আমি সাপমুক্ত হব। সেই কাজটিই আজ তুমি করলে। আমি মুক্ত হলাম। পাশের রাজ্যের রাজকুমার আমি, তাই আশা করছিলাম তুমি আমাকে রক্ষা করতে পারবে। সেটাই আজ হয়েছে। রাজকন্যা অবাক হয়ে তার কথা শুনল। তারপর তার বাবার কাছে নিয়ে গেল। রাজা রাজকুমারের সব কিছু শুনে খুব খুশি হলেন। রাজকন্যাও সত্যি সত্যি রাজপুত্রকে পছন্দ করে ফেলল, তাকে বিয়ে করতে রাজি হলো। একদিন ধুমধামের সাথে দুই রাজার ছেলে মেয়ের বিয়ে হলো। রাজকন্যাকে নিয়ে ব্যাঙ রাজকুমার সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এরপর থেকে রাজকন্যার সোনার বল নিয়ে খেলা করায় রাজপুত্রও সাথী হলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। রাত 2টো, লন্ডন। টম ও ডেভ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বেশ কয়েকটা হোটেলে ওঠার চেষ্টা করেছিল, জায়গা পেল না। শহরের সরু রাস্তার ওদের পায়ের প্রতিধ্বনি ছাড়া এই মুহূর্তে কোনো শব্দ নেই। কি কুয়াশা! এই জন্যই এই শহরকে দুই চোখে দেখতে ইচ্ছা করে না। যখন তখন কুয়াশা পড়ে। গত এক ঘন্টা আরও ঘন হয়েছে। হোটেলের নামটা পর্যন্ত দেখা যাচ্ছে না। এত কুয়াশা, রাস্তার ট্রাফিক বাতিটা পর্যন্ত দেখা যাচ্ছে না। শুয়ে পড়ার মতো কোনো জায়গা আমার চাই। শরীর আর চলে না, কিন্তু ঘুমানোর মতো কোনো জায়গা তো আমার চোখে পড়ে না। ওরা পিকাডিলি সার্কাস থেকে হেঁটে গ্রিন পার্কে এলো। তারপর উত্তরে অক্সফোর্ড স্ট্রিটে পা বাড়ালো। একটা গলিতে ঢুকে পড়ল দুই বন্ধু। এ গলির দুপাশে জরাজীর্ণ কয়েকটি ভবন। হঠাৎ একটি সাইনবোর্ড চোখে পড়ল। একটি ভবনের সামনের কালো লোহার গেটে ঝুলছে সাইনবোর্ড, বিক্রি হবে। হো, দেখে মনে হচ্ছে এই বাড়িতে কেউ থাকে না। একটা কাজ করে চল, আজ রাতটা এই বাড়িতে কাটিয়ে দিই। ঠিকই বলেছিস, ঘুমানোর মতো জায়গা পেলেই হলো। লোহার গেটের মাথায় উঁচু উঁচু লম্বা ধারালো সিক। দুই বন্ধু সাবধানে উঠে পড়ল গেটে। লোহার ক্রসবারে পা রেখে সতর্কতার সঙ্গে ডিঙালো সিক। গেট পার হয়ে পা টিপে টিপে ভবনটির দিকে এগোলো ওরা। একটা জানালায় আলো জ্বলছে, ভেতরে কেউ নেই। খালি দেব, যা ভেবেছি। সবই ঠিক আছে, তবে ভিতরে ঢুকবো কিভাবে? এই দেখ, আমার কাছে একটা ছোট্ট আর্মি নাইফ আছে। ছুরির মাথা জানালার পেতলের লকে ঢুকিয়ে মোচড় দিল। তারপর ধাক্কা দিতেই খুলে গেল জানালা। ডেভের দিকে ফিরে সন্তুষ্টির হাসি উপহার দিল টম। দুই তরুণ জানালা টপকে ঢুকে পড়ল ভেতরে। ওফ, এখানে ঘুমানো যাবে না। ঘরভর্তি পেরেক, হাবিজাবি যন্ত্রপাতি, এত কিছু পরিষ্কার করতে পারবো না। ঠিক আছে, অন্য ঘরগুলোর মধ্যে উকি দেওয়া যাক। পুরনো বাড়ির হলওয়েতে ঢুকলো ওরা। নড়বড়ে সিঁড়িগুলো উঠে গেছে দোতলায়।
টম সিঁড়ি বাইতে লাগলো, পেছনে পেছনে ডেভ। দোতলায় চলে এলো দুজনে, কিন্তু এদিকের সব কটি ঘরে তালা। 3 তলায় উঠে এলো ওরা, একই অবস্থা, একটিও ঘর খোলা নেই, প্রতিটি দরজায় তালাবদ্ধ। ডেভ, আর একটি তলা বাকি আছে মনে হয়, চল তো দেখি। এদিকে ডেভের পা আর চলছে না। বাড়ির সর্বশেষ সিঁড়ির ধাপ বাইল ওরা। ঘুম আর ক্লান্তিতে ভেঙে আসছে শরীর। টপ ল্যান্ডিংয়ে একমাত্র দরজা, চারপাশে ঢালু হয়ে আছে ছাদ। ডোরনবে মোচড় দিল টম, ওকে স্বস্তি দিয়ে খুলে গেল দরজা। ছোট্ট ঘরটিতে ঢুকে পড়ল 2 বন্ধু। মন্দ নয়, ঘরের কোণে তো একটি মোমবাতিও আছে। ডেভ পুরনো খাটে ধপাস করে শুয়ে পড়ল। এমন সময় ওদের নিচে সিঁড়িতে দুরুম একটা শব্দ হলো। লাফিয়ে উঠল ডেভ। কিসের শব্দ? পা টিপে টিপে হলওয়েতে চলে এলো টম। দাঁড়িয়ে থাকলো এক মুহূর্ত, তারপর ফিরল ঘরে। আমরা যে জানলা দিয়ে এই বিল্ডিংয়ে ঢুকেছি, সম্ভবত ওটা বাতাসের চাপে বন্ধ হয়ে গেছে। তা হতে পারে, তবে জায়গাটা আমার ভালো লাগছে না, কেমন যেন গা ছমছমে। আরে রাখ তো দেব, ঘুমানোর যে জায়গা পাওয়া গেছে তাই সৌভাগ্য। ওরা দুজন 2 বিছানায় শুয়ে পড়ল। মোমবাতি ফু দিয়ে নেভালো টম। আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাদ থেকে ভেসে এলো খলখল হাসির শব্দ। তুই হাসছিস নাকি টম? না, আমি তো হাসিনি। ছাদ থেকে শব্দটা আসছে মনে হলো। এখানে বোধহয় থাকা ঠিক হবে না, কিন্তু এত রাতে কই যাবি? আমার কেন জানি মনে হচ্ছে বাড়িটা ভুতুড়ে। চুপ করে ঘুমাতো। চুপ হয়ে গেল ডেভ। হঠাৎ আর একটা শব্দ ভেঙে দিল রাতের নিস্তব্ধতা। সিঁড়িতে পায়ের আওয়াজ। দ্রুত উপরে উঠে আসছে কেউ, তবে হেঁটে নয়, গড়িয়ে গড়িয়ে কেউ যেন সিঁড়ির ধাপ বাইছে। এখানে আমি আর থাকবো না, তাহলে চল বেরিয়ে পড়ি। বিছানা থেকে লাফিয়ে নামলো টম, মোম জ্বালালো। ঠিক তখন নিচতলার দরজায় কেউ ধাক্কাতে শুরু করলো। ওই দরজা বন্ধ দেখে এসেছে ওরা। একই সঙ্গে ভৌতিক সেই হাসিটা। বাইরে যেতে ভালো লাগছে, বাইরে না যাওয়া ভালো। চল দরজাটা বন্ধ করে দিই, যাতে বাইরে যেই থাকুক ভিতরে যাতে ঢুকে না পারে। শোন, আমাদের কোনো ক্ষতি হবে না। দরজায় কেউ নখ দিয়ে আঁচড়াতে শুরু করেছে। ঝট করে সেদিকে চোখ চলে গেল 2 বন্ধুর। মোচড় খাচ্ছে দরজার নব। কেউ খোলার চেষ্টা করছে। না 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 না, দরজা খুলিস না, সিটকানি বন্ধ, খুলতে পারবে না। 2 তরুণ ভয়ে বিস্ফোরিত চোখে দেখল খুব ধীরে ধীরে খুলে যাচ্ছে কপাট। ডেভ তার খাটের শেষ মাথায় দেয়ালে গিয়ে সেধিয়েছে। টম লাফ দিয়ে বিছানা থেকে নামলো। ঘরের এক কিনারে দাঁড়িয়ে কাঁপতে লাগলো ঠক ঠক করে। দরজার ফাঁক দিয়ে গড়ে পড়া জিনিসটা সবুজ জেলির মতো বিকট গন্ধ তাতে। ওদের দম প্রায় বন্ধ করে দিল। তারপর হঠাৎ সবুজ জেলির মাছ দিয়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর এক মুখ। মুখটার চারপাশে ছুরির অসংখ্য ক্ষতচিহ্ন। সবুজ জেলি বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে গেল ওর দিকে, যেন ভয়ার্ত ডেভকে তার পছন্দ হয়েছে।
দেয়াল ঘেঁষে দাঁড়ানো টম বুঝতে পারল পালানোর এটাই সুযোগ। সে দেয়ালে ঘুষতে ঘুষতে ধীর গতিতে এগোলো দরজার দিকে, তারপর দিল ছুট। ডেভ ওর দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে, চাহনিতে মৃত্যু ভয়। আরও জোরে ছুটল টম, ঝড়ের বেগে নেমে এলো। নিচতলায় যে জানালা দিয়ে ওরা এই বাড়িতে ঢুকেছে সেটা এখনও খোলা। লাফ মেরে জানালা দিয়ে নেমে পড়ল টম, হাসতে পাসতে ছুটল লোহার শিক বসানো গেটের দিকে। পাগলের মতো গেট বাইল যেন ভূতে তাড়া করেছে। রাস্তায় এসে তাকালো বাড়ির চিলেকোঠার ঘরে, কিছুই দেখতে পেল না। পরিমরি করে ছুটল টম, কুয়াশা ঘেরা রাস্তার মধ্যে যান বাজি রেখে দৌড়াচ্ছে। কি করবে বুঝতে পারছে না। এক মুহূর্তের জন্যে থামলো, শুনতে পেল ডেভের মরণ আর্তনাদ। আবার ছুটতে শুরু করলো টম। দৌড়াতে দৌড়াতে চলে এলো সেন্ট জেমস পার্কে। কিছুতেই থামলো না, ও ছুটতে লাগলো। আজ সকালে পুলিশ 18 বছরের ডেভ মুরের লাশ 50 বার্কলি স্কোয়ারের বাড়ির গেটে শিকবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে। 4 তলা বাড়িটির জানালা খোলা ছিল। হোমিসাইড ডিটেকটিভদের ধারণা, তরুণ আমেরিকানকে চিলেকোঠার ঘর থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। তার সঙ্গে 18 বছরের টম ডেকে জেরা করার জন্য খুঁজছে পুলিশ। এটা আত্মহত্যার কেস নয় বলে গোয়েন্দাদের ধারণা, কারণ ডেভের শৈলে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। 50 বার্কলে স্কোয়ারের বাড়িটি যদিও ভূতের বাড়ি হিসেবে পরিচিত, তবে হোমিসাইড স্কোয়াড সাংবাদিকদের বলেছেন স্কটল্যান্ড ইয়ার্ড ভূতে বিশ্বাস করে না।